প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে আশা করি বাড়িতে সবাই ভালো আছো, সুস্থ আছো, কুশলে আছো। আমি হরিচাঁদ মণ্ডল, সহকারী শিক্ষক, ভোলানাথ সুপ্রদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা, খুলনা। আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা। অবশ্যই নবম দশম শ্রেণীতে এটা পড়ানো হয় পাঠ পাঠ করে। কিছু অংশ অর্ধেক করা হয় নবম শ্রেণীতে, আর অর্ধেক বাকিটা করা হয়, বাকিটা 2-3টা অধ্যায় করা হয় 10 ক্লাসে। আজকে শিক্ষার্থী আমি তোমাদেরকে যে বিষয়টা আলোচনা করব, প্রথম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতা। এই অধ্যায়টা তোমাদের আজকে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, শুনবে, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে। শিক্ষার্থীরা, প্রথমে যে বিষয়টা পৌর, এখানে লিখলাম যে পৌর অর্থ কে। পৌর অর্থ নগর। নীতি অর্থ আইন বা প্রথা। নীতি অর্থ আইন বা প্রথা। তাহলে দেখেন যে পৌরনীতি শব্দের অর্থ হচ্ছে নগরের আইন বা প্রথা। তার পরবর্তীতে আমরা ধরব নাগরিকতা। নাগরিকতা বিষয়টা কি সেটা সম্পর্কে আমরা এবার জানব। নাগরিকতা জন্মগতভাবে বা আইনসঙ্গতভাবে বিশেষ কোনো দেশ বা রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস করার অধিকার। তাহলে নাগরিকতা বলতে বোঝাচ্ছে যে জন্মগতভাবে বা আইনসঙ্গতভাবে বিশেষ কোনো দেশ বা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করার অধিকার। তাহলে নাগরিকতা সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেলাম, পৌরনীতি সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেলাম। এর পরবর্তীতে এই বিষয় পৌরনীতি নাগরিকতা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা পর্যায়ক্রমে আলোচনা করব। পৌরনীতি ও নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কারণ নাগরিকতার সাথে সম্পর্কিত পৌরনীতির সকল বিষয়ে আলোচনা করা হয়। নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়ে পৌরনীতিতে আলোচনা করা হয়। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের নাগরিকতা পৌরনীতি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের পৌরনীতির ধারণা সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। এই অধ্যায়ে পৌরনীতি ও নাগরিকতা, এই অধ্যায়ে আমরা পৌরনীতি নাগরিকতা বিষয়ের সাথে সম্পর্কিত যেসব বিষয়, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি,
ও সরকার ইত্যাদি সম্পর্কে আলোচনা স্থান পেয়েছে। তাহলে পরিণতি ও নাগরিকতার সাথে সম্পর্কিত যেসব বিষয়গুলো সেসব বিষয়গুলো হলো পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি ও সরকার, এসব বিষয়ে পরিণত নাগরিকতা বিষয়ে আলোচনা স্থান পেয়েছে। এর পরবর্তীতে আমরা জানবো পরিণত নাগরিকতা শব্দ দুটো বিশ্ব বৃহৎ আকারে বিশ্লেষণ করব। পরিণতি ইংরেজি শব্দ। পরিণতি ইংরেজি শব্দ হলো সিভিক্স। পরিণতির ইংরেজি শব্দ হলো সিভিক্স। এই সিভিক্স শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিক্স ও সিভিটাস থেকে উৎপত্তি হয়েছে। তাহলে পরিণতি শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস থেকে উৎপত্তি হয়েছে বা এসেছে। এখন আমরা জানব সিভিস শব্দের অর্থ। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিটিজেন। আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, যার ইংরেজি শব্দ হলো সিটি স্টেট। যার ইংরেজি শব্দ হলো সিটি স্টেট। সিটি স্টেট প্রাচীন গ্রিসে এই নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ওই সময় গ্রিসে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে গড়ে ওঠে নগর রাষ্ট্র। সরাসরি নগর রাষ্ট্রে যারা অংশগ্রহণ করত তাদেরকে বলা হতো নাগরিক। আর পুরুষেরা ছাড়াই এই নগর রাষ্ট্রে অংশগ্রহণ করতে পারত না। যেমন নারী, দাস, বিদেশী, এরা কেউ নগর রাষ্ট্রে অংশগ্রহণ করতে পারত না। তারা বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারত না। তবে বর্তমানে একদিকে যেমন নাগরিকের ধারণা পরিবর্তন ঘটেছে, অন্যদিকে তেমনি নগর রাষ্ট্র তথা নগর রাষ্ট্র স্থলে বৃহৎ আকারে জাতি রাষ্ট্র সৃষ্টি হয়েছে। যেমন আমি একটু এগুলো মুছে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। বাংলাদেশের আয়তন বা ক্ষেত্রফল একই। আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 15 কোটি। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এখানে জনসংখ্যা প্রায় 2011 আদর্শ অনুযায়ী প্রায় 15 কোটি। এখানে আমাদের নাগরিকের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, সেগুলো আমরা রাষ্ট্র থেকে পেয়ে থাকি। এখানে ব্রিটিশ বিজ্ঞানী
ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী। ইএম হোয়াইট পরিণতি সম্পর্কে একটা সংজ্ঞা প্রদান করেছেন। ইএম হোয়াইট পরিণতি সম্পর্কে একটি সংজ্ঞা প্রদান করেছেন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট। এই সংখ্যাটা আমি এখন এখানে বোর্ডে লিখে দেব, তোমরা একটু মজার সঙ্গে দেখবে। পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় বিস্তৃত আলোচনা করা হয়। পরিণতি সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট যথার্থ পরিণতি সংজ্ঞাটা প্রদান করেছেন। সেটা হচ্ছে পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় বিস্তৃত আলোচনা করা হয়। এই সংখ্যাটা তোমাদের মুখস্থ করতে হবে এবং এটা মনে রাখতে হবে। এর পরবর্তীতে পরিণতি ও নাগরিকতার পরিসর বা বিষয়বস্তু, এই সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে পয়েন্ট আকারে দেওয়া আছে যে পরিণতি ও নাগরিকতা পরিসর বা বিষয়। নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু। প্রথমে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ক নম্বর, নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। নাগরিকের দায়িত্ব কর্তব্য কি কি? নাগরিক হিসেবে আমরা যেমন
রাষ্ট্র প্রদত্ত রাষ্ট্র প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মৌলিক চাহিদাগুলো পূরণ করে থাকি, তেমনি রাষ্ট্রের প্রতি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব কর্তব্য কি কি সেটা আমি এখানে লিখে দেবো। এখন 1, রাষ্ট্রের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো আমি এখানে পয়েন্টে লিখে দিচ্ছি। রাষ্ট্রের আনুগত্য প্রকাশ, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটদান, সন্তানদের শিক্ষিত করা, তাহলে রাষ্ট্র থেকে আমরা যে সুযোগ সুবিধাগুলো গ্রহণ করি বা ভোগ করি, তেমনি আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই দায়িত্ব কর্তব্যগুলো আমি এখানে লিপিবদ্ধ করছি। দেখো, প্রথমে 1 নম্বর আছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, রাষ্ট্রের আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, রাষ্ট্রের সেবা করা, সততার সাথে ভোটদান, সন্তানদের শিক্ষিত করা। এছাড়া সুনাগরিকের বৈশিষ্ট্য এবং সুনাগরিকত্ব অর্জনের প্রতিবন্ধকতা এবং তা দূর করার উপায়ে পরিণত নাগরিকত্ব বিষয়ে আলোচনা করা হয়। এর পরবর্তী পয়েন্টে যাব আমরা। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান নাগরিকের জীবনকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে গড়ে উঠেছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। যেমন সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিষ্ঠান কি কি? পরিবার, সমাজ, পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল প্রভৃতি। পরিবার, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো হলো পরিবার, সমাজ, রাষ্ট্র, নির্বাচন, রাজনৈতিক দল। এদের প্রকৃতি, উৎপত্তি, কার্যাবলী, পরিণতি ও নাগরিকত্ব বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া সামাজিক মূল্যবোধ, আইন, সাম্য, স্বাধীনতা, জনমত, সংবিধান প্রভৃতি পরিণতি ও নাগরিকতার আলোচনা বিষয়। এছাড়া কি রয়েছে?
সামাজিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, আইন, সাম্য ও স্বাধীনতা, জনমত, সংবিধান প্রভৃতি প্রণীত নাগরিকার আলোচনা বিষয়, আলোচ্য বিষয়। এর পরবর্তী পয়েন্টে যাব আমরা নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক বিষয়। আমরা যেখানে বাস করি না কেন আমাদেরকে কেন্দ্র করে গড়ে ওঠে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন স্থানীয় প্রতিষ্ঠান স্থানীয় প্রতিষ্ঠান, স্থানীয় প্রতিষ্ঠানগুলো কি কি? ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো মনে রাখতে হবে যে এই স্থানীয় প্রতিষ্ঠানগুলো কি কি রয়েছে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলো হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠান। এবার এভাবে নাগরিকতাকে কেন্দ্র করে জাতীয় প্রতিষ্ঠান, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, এগুলো হচ্ছে জাতীয় প্রতিষ্ঠান। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। এরপরে রয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কি কি? আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে কমনওয়েলথ, জাতিসংঘ, এগুলো। তাহলে নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে আমরা এখন জানতে পারলাম যে এখানে স্থানীয় প্রতিষ্ঠান রয়েছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন। স্থানীয় পর্যায়ে রয়েছে বিচার বিভাগ, আইন বিভাগ ও শাসন বিভাগ। আর আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে কমনওয়েলথ ও জাতিসংঘ। এসব স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গঠন, কার্যাবলী ও অবদান, এগুলো নাগরিকতার সাথে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক নিয়ে পরিণত নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। এর পরবর্তী পয়েন্টে যাব আমরা
নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। পরিণত নাগরিকতা বিষয়ে নাগরিকদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা হয়। যেমন অতীতে নাগরিকতা কিভাবে নির্ণয় করা হতো, নাগরিকের দায়িত্ব কর্তব্য কেমন ছিল, বর্তমানে নাগরিকের মর্যাদা কিরূপ, এসব উপর ভিত্তি করে পরিণত নাগরিকতার বিষয়টি ভবিষ্যৎ নাগরিক জীবনের দিক নির্দেশনা প্রেরণ করে। আচ্ছা, এই পর্যন্ত আমরা মোটামুটি জানলাম পরিসর বা বিষয়বস্তু, এখানে শেষ। এর পরবর্তীতে আমরা পরবর্তী পাঠে আলোচনা করব। এর পরবর্তী পাঠ রয়েছে পরিবার। তা পরিবার কাকে বলে? প্রথমে আমাদের জানতে হবে পরিবারের সংজ্ঞা। পরিবার কাকে বলে? সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী ও স্ত্রী একসাথে বসবাস করাকে পরিবার বলে। তাহলে পরিবারে প্রথম আমাদের জানতে হবে পরিবারের সংজ্ঞা। সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী ও স্ত্রী একসাথে বসবাস করাকে পরিবার বলে। অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে এক বা একাধিক পুরুষ বা মহিলা সন্তানাদি, পিতামাতা ও পরিবারের অন্যান্য পরিজনদের নিয়ে যে সংগঠনটি গড়ে ওঠে তাকে বলে পরিবার। এবার ম্যাকাইভারের মতে পরিবারের সংখ্যাটি সম্পর্কে আমরা এখন জানব। ম্যাকাইভার যে পরিবার সম্পর্কে সংখ্যাটি প্রদান করেছেন সেটি সম্পর্কে আমরা এখন জানব। ম্যাকাইভার সংজ্ঞা। সন্তান জন্মদান ও লালন পালনের সন্তানের লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, ম্যাকাইভারের সংজ্ঞা আপনি প্রদান করেছেন যে পরিবারের সংজ্ঞা সম্পর্কে ম্যাকাইভারের যে সংজ্ঞাটি সেটি হলো সন্তান জন্মদান এবং লালন পালনের জন্য সংগঠিত
ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। সন্তান জন্মদান ও লালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। সাধারণত আমাদের দেশে মা বাবা, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচিকে নিয়ে পরিবার গড়ে ওঠে। শুধুমাত্র একজন পুরুষ বা একজন মহিলাকে কেন্দ্র করে পরিবার গঠিত হতে পারে না। মূলত পরিবার হলো স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। এর পরবর্তীতে যাব পরিবারের শ্রেণী বিভাগ। পরিবারের শ্রেণী বিভাগ। আমরা প্রত্যেকেই পরিবারে বাস করি, কিন্তু পরিবারের প্রকৃতি ও গঠন কাঠামো সব পরিবারে সমান নয়। কতগুলো নীতির উপর ভিত্তি করে পরিবারকে শ্রেণীভাগ করা হয়েছে। যেমন বংশগণনা ও নেতৃত্ব। প্রথমে আমরা এটা আলোচনা করব যে বংশগণনা ও নেতৃত্ব। এই নীতির উপর ভিত্তি করে পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দুই প্রকার। বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা এক আছে পিতৃতান্ত্রিক ও দুই আছে মাতৃতান্ত্রিক। তাই এখন আমরা এটা বিস্তৃত আলোচনা জানবো যে পিতৃতান্ত্রিক পরিবার কাকে বলে। পিতৃতান্ত্রিক পরিবার হলো সেই পরিবার যে পরিবারে পিতায় সন্তানরা পিতার পরিচয়ে বড় হয় এবং পিতাই পরিবারকে নেতৃত্ব দান করেন। এটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। আমাদের দেশে বেশিরভাগই পিতৃতান্ত্রিক পরিবার। এর পরবর্তী হচ্ছে মাতৃকেন্দ্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবার কাকে বলে? যে পরিবারের সন্তানরা মায়ের পরিচয়ে বড় হয় এবং মাই সন্তানদের দেখাশোনা বা দায়িত্ব পালন করে থাকেন বা নেতৃত্ব দিয়ে থাকেন। এরকম পরিবার আমাদের দেশে রয়েছে গারো সমাজের ভিতরে। গারো মাতৃতান্ত্রিক পরিবার। গারোদের হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার, মানে মাই পরিবারের প্রধান। এর পরবর্তীতে রয়েছে আমরা যাব পরবর্তীতে পরবর্তী রয়েছে পরিবার কাঠামো, পারিবারিক কাঠামো। পারিবারিক কাঠামো, পারিবারিক গঠন ও কাঠামোর উপর ভিত্তি করে পরিবারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা আবার দুই প্রকার। যথা একক পরিবার ও যৌথ পরিবার। যৌথ পরিবার। তাহলে দেখা যাচ্ছে পারিবারিক কাঠামো ভিত্তি করে পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে একক পরিবার,
দুই হচ্ছে যৌথ পরিবার। এবার একক পরিবার কাকে বলে? যে পরিবারে মা বাবা ভাই বোনকে নিয়ে গঠিত হয় তাকে একক পরিবার বলে। যৌথ পরিবার কাকে বলে? যে পরিবারে মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদিকে নিয়ে গঠিত হয় তাকে যৌথ পরিবার বলে। তবে একক পরিবার হচ্ছে সমৃদ্ধ বা ছোট, যৌথ পরিবার হচ্ছে বৃহৎ বা বড়। আমাদের দেশে উভয় প্রকারের পরিবারও বিদ্যমান, মানে উভয় প্রকার পরিবারও রয়েছে। একক পরিবার রয়েছে, যৌথ পরিবার রয়েছে। যৌথ পরিবার হলো কতগুলো একক পরিবারের সমষ্টি। এর পরবর্তীতে গ নম্বর রয়েছে বৈবাহিক সূত্র। বৈবাহিক সূত্র মানে বিবাহ সূত্রতে ভিত্তি করে পরিবারকে, বৈবাহিক সূত্রের ভিত্তিতে পরিবার আবার তিন প্রকার। যথা এক আছে একপত্নিক, দুই বহুপত্নিক ও তিন বহুপতি পরিবার। বহুপতি পরিবার। তাহলে বৈবাহিক সূত্রের উপর ভিত্তি করে পরিবারকে কয় ভাগ করা আছে? তিন ভাগে। এক আছে একপত্নিক, দুই আছে বহুপত্নিক, তিন আছে বহুপতি পরিবার। এবার আমরা জানবো যে একপত্নিক পরিবার কাকে বলে? যে পরিবারে একজন স্বামী একজন শুধুমাত্র স্ত্রী থাকে তাকে একপত্নিক। এখানে আমি একটু বিস্তারিত লিখে দিলে ভালো হবে। একপত্নিক পরিবার কি? একজন স্বামী একজন স্ত্রী। সহজ ভাষা, একপত্নিক হচ্ছে একজন স্বামী একজন স্ত্রী থাকবে, সেটা হচ্ছে একপত্নিক। বহুপত্নিক একজন স্বামী একাধিক স্ত্রী থাকবে। স্ত্রী থাকবে। আর বহুপতি পরিবার একজন স্ত্রী একাধিক স্বামী থাকবে। তাহলে দেখাচ্ছে আমাদের দেশে বহুপতি পরিবার খুবই কম দেখা যায়। আমাদের দেশে বেশিরভাগ দেখা যায় একপত্নিক পরিবার। বহুপত্নিক, তাহলে একপত্নিক পরিবার কাকে বলে? একজন স্বামী শুধুমাত্র একজন স্ত্রী থাকবে। আর বহুপত্নিক পরিবার বলতে বোঝাচ্ছে, বহুপত্নিক পরিবার হচ্ছে একজন স্বামী একের অধিক স্ত্রী থাকতে পারে। আর বহুপতি শব্দের অর্থ হচ্ছে বহুপতি পরিবার একজন স্ত্রী একাধিক স্বামী থাকতে পারে। এটা হচ্ছে পরিবারের শ্রেণীবিভাগ এবং বন্টন। এটা মোটামুটি আলোচনা শেষ। এর পরবর্তীতে আমরা দেখব পরিবারের কার্যবলী।
পরিবারে কোন কোন কাজগুলো সম্পাদন করা হয়? কোন কোন কাজগুলো সম্পাদন করা হয়? এরপরে 1 নম্বর আছে জৈবিক কাজ। জৈবিক কাজ বলতে বোঝাচ্ছে আমাদের মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমরা জন্মগ্রহণ করি, তারপর তাদের দ্বারাই আমরা লালন পালন হই। অর্থাৎ সন্তান জন্মদান ও লালন পালন হচ্ছে পরিবারের জৈবিক কাজ। আর এই কাজগুলো আমরা পরিবার থেকেই, এ ধরনের কাজটাই আছে জৈবিক কাজ, আর এই কাজগুলো পরিবারের মধ্যে সম্পাদন হয়। 2 নম্বর আছে শিক্ষামূলক কাজ। শিক্ষামূলক কাজ 2 নম্বর আছে শিক্ষামূলক কাজ। আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই তারা বর্ণমালার সঙ্গে পরিচিত হয়। তাছাড়া মা বাবা, ভাই বোন পরিবারের অন্যান্য সদস্যের মাধ্যমে সততা, শিষ্টাচার, নিয়মবর্তিতা, উদারতা প্রভৃতি ইত্যাদি মানবিক গুণাবলীগুলো আমরা পরিবার থেকে পেয়ে থাকি বা শিখে থাকি। পরিবারের শিশুর প্রাথমিক শিক্ষা, একজন শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হয় পরিবার থেকেই। এই জন্য পরিবারকে বলা হয় প্রাথমিক পাঠশালা। পরিবারকে বলা হয় প্রাথমিক পাঠশালা বা শাশ্বত বিদ্যালয় বা প্রাথমিক পাঠশালা। এরপরে রয়েছে অর্থনৈতিক কাজ। অর্থনৈতিক কাজ রয়েছে পরিবারের সদস্যদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি চাহিদা পূরণ করা হয় পরিবার থেকে। আর পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তার পরিবারের এই সকল চাহিদাগুলো পূরণ করে থাকে। যেমন পরিবারকে কেন্দ্র করে গড়ে ওঠে কৃষিকাজ, পশুপালন, কুটির শিল্প, মৎস্য চাষ ইত্যাদি। এগুলো করেই পরিবারকে কেন্দ্র করে কুটির শিল্প, মৎস্য চাষ, পশুপালন, কৃষিকাজ ইত্যাদি অর্থনৈতিক কাজ সম্পাদিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এখানেই শেষ করব। তবে শেষ করার আগে যে পর্যন্ত এই অধ্যায় পুরো পাঠই শেষ হয়নি, তবে এর আগামী ক্লাসে তোমরা যেটুকু পড়ালাম একটু ভালো করে দেখবে। আমি আগামী ক্লাসে পরবর্তী পাঠটুকু শেষ করে তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো। তা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, সকলকে